আমাদের শিক্ষার মধ্যে এমন এক সম্পদ থাকা চাই যা আমাদের কেবল তথ্য দেয় না, সত্য দেয়, যা আমাদের কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। রবি ঠাকুরের এই ছোট্ট উদ্ধৃতি দিয়ে আমি আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু জাতীয় শিক্ষানীতি 2020-র অন্তঃস্থলে প্রবেশ করছি। জাতীয় শিক্ষানীতি 2020-র বিষয় বলতে গেলে আমার মনে হয় আমাদের একবার পেছন ফিরে ইতিহাসের পাতায় একটু চোখ বোলানোর প্রয়োজন আছে। ঠিক ব্রিটিশরা আসার পূর্বে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, আসুন আমরা সেই বিষয়ে একটু জেনে নিই। থমাস ব্যাবিংটন ম্যাকলে, টি.বি. ম্যাকলে সাহেব 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি ইংল্যান্ডের হাউস অফ লর্ডসে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোই আমি আপনাদেরকে তুলে ধরছি। ম্যাকলে সাহেব তার জীবনের কতগুলো দশক ভারতবর্ষের বুকে অতিবাহিত করেছেন। ম্যাকলে সাহেব ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে প্রতিটি গ্রাম, প্রত্যন্ত গ্রামে দীর্ঘদিন অতিবাহিত করেছেন এবং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেছেন। সেই সমস্ত তথ্যের আধারে 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি ম্যাকলে সাহেব ইংল্যান্ডের হাউস অফ লর্ডসে বলছেন, সেই সময় ভারতবর্ষের বুকে একজনও ভিখিরি, একজনও চোর, লম্পট তিনি দেখতে পাননি। প্রতিটি মানুষই ভারতবাসী কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় ভারতবর্ষের বুকে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল একজন সাংসদ জিজ্ঞাসা করার পর ম্যাকলে সাহেব বলছেন, ভারতবর্ষে মোট রেভিনিউ ভিলেজের সংখ্যা হচ্ছে 7,32,000। প্রতিটি রেভিনিউ ভিলেজেই একটা করে গুরুকুল ছিল, আমাদের মতো স্কুল নয়, গুরুকুল। প্রতিটি গ্রামে একটা করে গুরুকুল, মানে মোট গুরুকুলের সংখ্যা ছিল 7,32,000। আমি রেভিনিউ ভিলেজের কথা বলছি। তা একজন সাংসদ জিজ্ঞাসা করছেন যে এত গুরুকুল যখন, সেই গুরুকুলে স্ট্যাটাস কেমন? তো তখন ম্যাকলে সাহেব বলছেন, ভারতবর্ষের সবথেকে ছোট যে গুরুকুল, সেই গুরুকুলে শিক্ষার্থীর সংখ্যা 200, আর সবথেকে বৃহৎ যে গুরুকুল, সেই গুরুকুলে শিক্ষার্থীর সংখ্যা 20,000, 20,000। সাহেবরা তো একটু চমকে উঠেছিলেন। তা একজন সাংসদ বলছেন, 20,000 শিক্ষার্থী, সেখানে শিক্ষাদান করা হয় কীভাবে? তখন ম্যাকলে সাহেব বলছেন, ভারতবর্ষে যে বড় বড় গুরুকুলগুলো আছে, সেই গুরুকুলের প্রধানকে বলা হয়, ভারতীয়রা বলেন, কুলপতি। এই কুলপতির আন্ডারে 50 জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেন। এই 50 জন শিক্ষার্থী তাদের নিচু শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাদান করেন। আবার সেই 50 জন শিক্ষার্থী তার নিচু শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাদান করেন। এইভাবেই শিক্ষা চলে। এর নাম হচ্ছে মনিটোরিয়াল এডুকেশন সিস্টেম। তা একজন সাংসদ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ভারতবর্ষে তো শুনেছি যে বর্ণপ্রথা আছে, তা সেখানে কি শিক্ষার হার কেমন? তা ম্যাকলে সাহেব বলছেন, ভারতবর্ষে শিক্ষার হার লাগভগ 100%, দক্ষিণে প্রায় 100%, পশ্চিমে 98%, উত্তরে 82%, আর বাকি ভারতবর্ষে 87%। তা একজন সাংসদ জিজ্ঞাসা করছেন যে তাহলে আমাদের ইংল্যান্ডে শিক্ষার শতকরা হার কী আছে? তো তখন যা জানা যায়, ওখানকার যে শিক্ষামন্ত্রী তিনি বলছেন, সেই সময় ইংল্যান্ডের শিক্ষার হার
শতকরা 17%, 17%। আর সেই সময় ভারতবর্ষের শিক্ষার হার লগভগ 100%। তা বলছেন এখানে এই যে চারটে প্রথা আছে, সবাই কি শিক্ষা গ্রহণ করতে পারে? বলছে হ্যাঁ, 100% শিক্ষার হার যখন, সেখানে মানে স্বাভাবিক ব্যাপার, সবাই শিক্ষা গ্রহণ করতে পারে। ওদের চারটে বর্ণপ্রথা আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আপনার দক্ষিণ ভারতের সূর্যের শিক্ষার হার সব থেকে বেশি। শুধু তাই নয়, দক্ষিণ ভারতে নারী শিক্ষার হার 58%। এইবার একজন সাংসদ জিজ্ঞাসা করলেন যে ভারতবর্ষে এত গুরুকুল, তা এত গুরুকুলে পাঠ্যক্রম মানে সাবজেক্ট কী কী আছে, কী কী বিষয় পড়ানো হয়? তখন ম্যাকলে সাহেব বলছেন বিষয় 18টা বিষয় পড়ানো হয়। জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়? হচ্ছে গণিত, গণিতের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তখন একজন সাংসদ বলছেন যে আমাদের কমার্শিয়াল ম্যাথস। বলে না না, আমাদের কমার্শিয়াল ম্যাথস তো ওরা ছুঁয়েই দেখে না, ওরা বৈদিক গণিত করে, ওরা বৈদিক গণিতের ওপর চর্চা করে। এছাড়া আর কী কী সাবজেক্ট আছে? বলছে এছাড়া আছে অ্যাস্ট্রোনমি, তাছাড়া আছে পদার্থবিদ্যা, তাছাড়া আছে কারিগরি বিদ্যা, তাছাড়া আর কি আছে, এছাড়া আছে চিকিৎসা শাস্ত্র। চিকিৎসা শাস্ত্রের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে শল্য চিকিৎসা আর একটা হচ্ছে ঔষধি চিকিৎসা, মানে একটা মেডিসিন, একটা সার্জারি। তা বলছি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা তো তাহলে খুবই উন্নত মানের। সেই সময় ভারতবর্ষে ইউনিভার্সিটির সংখ্যা ছিল প্রায় 15,800। তার মধ্যে কয়েকটা নাম আমরা জানি, কয়েকটার ধ্বংসাবশেষ এখন আমরা মাঝে মধ্যেই দেখতে পাই নানান টিভির প্রোগ্রামে বা ইয়েতে, ব্রোচিওরে। যেমন নালন্দা আছে, তক্ষশিলা আছে, এছাড়া অমরাবতী বলে একটা ইউনিভার্সিটি আছে, সেখানে সব থেকে বেশি ধাতুবিদ্যার চর্চা হতো। এছাড়া আছে কাংড়া ইউনিভার্সিটি, যেখানে শল্য চিকিৎসার ওপর বেশি চর্চা হতো, সার্জারির রাইনোপ্লাস্টি। তা এই সমস্ত শোনার পর সাংসদে সবাই মানে চিন্তায় পড়ে গেল এবং ম্যাকলে সাহেবকে জিজ্ঞাসা করল যে ভারতবর্ষকে তাহলে আমাদের দাস বানাতে গেলে আমরা কীভাবে তাকে বানাবো? ম্যাকলে সাহেব বলছে যে দেশের শিক্ষা ব্যবস্থা, যে দেশের সংস্কৃতি, পরম্পরা এরকম একটা পর্যায়ে আছে, তাকে দাস বানানো অত সহজ নয়, তবে অসম্ভবও নয়। তখন সাংসদরা জিজ্ঞাসা করছেন তাহলে আপনি বলুন কি করলে ওদের দাস বানানো সম্ভব? তখন ম্যাকলে সাহেব বলছেন সবার প্রথম ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিতে হবে, আর সেখানে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা কেরানি তৈরি করব, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা ভারতীয়রাই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরার বিদ্বেষী হয়ে উঠবে। শরীরের দিক থেকে থাকবে ভারতীয়, কিন্তু মনের দিক থেকে মোটেও ভারতীয় নয়। ম্যাকলের যেই চিন্তা অমনি কাজ। ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট চলে এলো ভারতবর্ষের বুকে। ভারতবর্ষের সমস্ত গুরুকুলের ওপর অকথ্য অত্যাচার, নানা রকমের যন্ত্রণা, ইভেন শিক্ষার্থীদের, কুলপতিদের ধরে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলা, কবর দিয়ে দেওয়া, এরকম অত্যাচারের ফলে গুরুকুল বন্ধ হয়ে গেল, শুরু হয়ে গেল ম্যাকলের শিক্ষা ব্যবস্থা। সেখানে কি সংস্কৃত চলবে না, লোকাল ল্যাঙ্গুয়েজ চলবে না, ইংরেজির ওপর। যাই হোক, সেই শিক্ষা ব্যবস্থা তখন থেকে শুরু হয়েছিল, আজও চলছে। আমাদের ভারতবর্ষে এই প্রথম শিক্ষানীতি শুরু হয়েছিল 1968-এ ইন্দিরা গান্ধীর আমলে। তারপরে 1986-এ রাজীব গান্ধীর সময়,
1992-এ পিভি নরসিমা রাওয়ের সময় এটার অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, যা ছিল তাই আছে। কেমন বর্তমানে শিক্ষা ব্যবস্থা, জানলে অবাক হয়ে যাই আমরা। আমরা দেখি প্রচুর শিক্ষিত যুবক শিক্ষা লাভ করার পর বেরিয়ে আকছার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই। চাকরি থাকলেও যা পাওয়ার কথা তার থেকে নিতান্তই কম। ভারতবর্ষের বুকে আজ 50,000 কলেজ আছে। সেই 50,000 কলেজ থেকে প্রতি বছর 3.5 crore স্টুডেন্টস পাস আউট হয়ে বের, 3,50,00,000 ছাত্রছাত্রী পাশ করে বের হয়। ভাবুন, তার মানে ভুল বললাম, 3,50,00,000 স্টুডেন্ট আছে, প্রতি বছর 88,00,000 ছাত্রছাত্রী পাশ করে বেরোয়। এইবার প্রথম কথা হচ্ছে আমাদের গ্রস এনরোলমেন্ট রেট হচ্ছে 26%। সেটা কি? সেটা হচ্ছে, ধরুন ক্লাস 1-এ 100 জন স্টুডেন্ট ভর্তি হলো, এবার পড়াশোনা করতে করতে ক্লাস 10 পর্যন্ত গিয়ে পৌঁছলো 77, ক্লাস 12 পর্যন্ত গিয়ে পৌঁছালো 55। এইবার কলেজের সমস্ত পাঠ্যক্রম শেষ করে পাস আউট হলো 26%। এটা নিতান্তই কম না, অন্যান্য দেশের থেকে যথেষ্টই বেশি। কিন্তু কাগজে কলমে শিক্ষা লাভ করছে, কিন্তু ব্যক্তিত্বের বিকাশ হচ্ছে না, প্রতিভার স্ফুরণ হচ্ছে না, আত্মজ্ঞান আত্ম উপলব্ধির অভাব। এবার আমি আরেকটু ডিটেলস আলোচনায় যাই। দেখুন, কোনো দেশের আনএমপ্লয়মেন্ট খারাপ, আন্ডার এমপ্লয়মেন্ট আরও ভয়াবহ। তার কারণ কি? একটা গ্র্যাজুয়েট যখন তার কলেজের শিক্ষা পাঠ্যক্রম শেষ করে বেরোচ্ছে, কর্মজগতে প্রবেশ করছে, তখন সে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না, বা সেই জায়গার অ্যাবিলিটি সে গ্রহণ করতে পারেনি শিক্ষা ব্যবস্থা থেকে। যার ফলে কি হচ্ছে, সে কোনো একটা কর্পোরেট সেক্টরে 10,000 টাকার মাইনে কাজ করছে। আবার আপনি দেখুন, একটা সিকিউরিটি গার্ড 14,000 টাকার বেতনে কাজ করছে। এটাকেই বলে আন্ডার এমপ্লয়মেন্ট। ভারতবর্ষে আজকে এই আন্ডার এমপ্লয়মেন্টের খুব খুব দেখা যাচ্ছে, চারিদিকে আন্ডার এমপ্লয়মেন্ট। ভারতবর্ষের বুকে 5,500 বিজনেস স্কুল আছে, 5,500 বিজনেস স্কুল। যেই বিজনেস স্কুলগুলোতে বিবিএ, এমবিএ এই সমস্ত কোর্স করানো হয়। এই কলেজগুলো সবই তো প্রফিট আর্নিংয়ের জন্য ব্যবসা পেতে রেখে দিয়েছে। এই কলেজগুলো স্টুডেন্টদের থেকে যতটা পারছে বেশি ফিজ কালেক্ট করছে, প্রফিট বেশি করতে হবে। আর যত কমের স্যালারি দেওয়ার ভয়ে, যত কম স্যালারির প্রফেসরদের নিয়োগ করছেন শিক্ষা দেওয়ার জন্য। এইবার যে প্রফেসরের, যে শিক্ষকের নিজের ভেতরেই ইন্সপিরেশন নেই, জোশ নেই, শিক্ষা নেই, সে একটা শিক্ষার্থীকে কীভাবে শিক্ষাদান করবে? আপনি ভাবুন তো, আজকে এই সমস্ত প্রফেসরদের মান্থলি স্যালারি হচ্ছে 30 থেকে 35,000। রাস্তার ফুটপাতে যে লোকটা পরোটা বিক্রি করছে তার মাইনে, তার মাসিক ইনকাম এদের থেকে বেশি। যে সমস্ত শিক্ষিত লোকরা অন্য কোথাও কোনো রকম কিছু করতে পারে না, তারা বাধ্য হয়ে ওখানে প্রফেসরি পদে নিযুক্ত হন। যার ফলে কি হচ্ছে, যে সমস্ত শিক্ষার্থীরা সেখান থেকে শিক্ষা লাভ করছে তাদের মধ্যে সেই শিক্ষা আসছে না যে শিক্ষাটা আসা উচিত। আপনি ভাবুন, আজকে হার্ভার্ড, স্ট্যানফোর্ড এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে এক একজন প্রফেসরের মাইনে হচ্ছে 16 লাখ থেকে 18 লাখ টাকা। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে
ছাত্রদের পড়ানো হয় ম্যাক্সিমামটা কেস স্টাডি, প্র্যাকটিক্যাল প্রজেক্ট এর ওপরে। আর আমাদের এখানে শুধু থিওরি, মুখস্থ করো, পরীক্ষার খাতায় বমি করে দাও, পাস করে গেলে। এবার পাস করে অন্ধকার, কর্মজগতে অন্ধকার। আমাদের এখানকার কলেজ থেকে পাস করা একটা ছেলে, 5টা ছেলে মিলে একটা কাজ করতে পারে না। আর ওই সমস্ত কলেজ থেকে পাস করা একটা ছেলে, একজন 5 জনের কাজ করে দিচ্ছে, 5টা বিষয়ের কাজ করে দিচ্ছে। একেই তো বলে এফিসিয়েন্সি। আমাদের এফিসিয়েন্সি তৈরি হচ্ছে না। এর কারণ হচ্ছে 19th সেঞ্চুরির কন্টেন্ট, 19th সেঞ্চুরির আর্কিটেকচার, 20th সেঞ্চুরির মেথোলজি, 21st সেঞ্চুরির স্টুডেন্ট। নলেজ হচ্ছে, বাট অ্যাপ্লিকেশন কোথায় অ্যাপ্লাই করব সেটা তাদের মধ্যে আসছে না, যার জন্য তারা এত পিছিয়ে পড়ছে। ব্যক্তিত্বের বিকাশ, প্রতিভার স্ফুরণ, আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি। আমরা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় দেখেছি, আমাদের একটা কথাই ছিল আত্মানং বিদ্ধি, মানে আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি অর্জন করা। বর্তমানের শিক্ষা ব্যবস্থায় তা হচ্ছে না। আমরা সেই শিক্ষা ব্যবস্থার শিকার, আমিও সেই শিক্ষা ব্যবস্থার শিকার। সেই শিক্ষা ব্যবস্থাকে দূরে সরিয়ে রেখে আমাদের 2014 সালে মোদিজির যখন সরকার গঠিত হলো, তখন থেকে তারা চিন্তাভাবনা শুরু করেছিল এই শিক্ষা ব্যবস্থার, এই শিক্ষানীতির একটা পরিবর্তন অবশ্যই দরকার, না তো আগামী প্রজন্ম ভারতবর্ষের বুকে পঙ্গু হয়ে যাবে। সেই জন্য দীর্ঘ 6 বছর, দীর্ঘ কয়েক বছরের নানান গবেষণার মাধ্যমে আমরা এই শিক্ষানীতি 23শে জুলাই 2020-তে বৈধতা দিতে পেরেছি। আমাদের এই শিক্ষানীতির জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়ালের তত্ত্বাবধানে। কে কস্তুরীরঙ্গন যিনি হচ্ছেন সভাপতি, যিনি ভারতীয় মহাকাশ কেন্দ্রের প্রাক্তন প্রধান ছিলেন। আরও বিভিন্ন ক্ষেত্রে সমস্ত গুণীজনদের নিয়ে একটা কমিটি তৈরি করে বিভিন্নভাবে গবেষণা করার পর আমাদের এই শিক্ষানীতি আজকে আমাদের শিক্ষানীতির বৈধতা পেয়েছে। আমাদের এই শিক্ষানীতিতে কী কী পরিবর্তন হচ্ছে তার একটু আলোচনা করে নিই। আমাদের এই শিক্ষানীতির প্রথম পরিবর্তন যেটা, HRD মানে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন, এটা পরিবর্তিত হয়ে গিয়ে এখন শিক্ষামন্ত্রক বা মিনিস্ট্রি অফ এডুকেশন হয়েছে। আমাদের জিডিপির 1.7% শিক্ষা খাতে ব্যয় হতো, সেইটা আগামীতে 6% শিক্ষা খাতে ব্যয় হবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস। 6 থেকে 14 বছরের একটা শিক্ষা ব্যবস্থার একটা বয়সের কোটা ছিল 6 থেকে 14, সেই ফরম্যাটটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে 3 থেকে 18 বছর। যেমন আমি একটু ভেঙে বলি, একটা আমাদের ছিল 10+2 স্ট্রাকচার, সেই তারই ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে 5+3+3+4। 5 হচ্ছে প্রথম যে 5টা, সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, সেটাকে আমরা বলছি ফাউন্ডেশন স্টেজ। ফাউন্ডেশন স্টেজে 3 বছর বয়স থেকে একটা শিক্ষার্থী শিক্ষা জীবনে প্রবেশ করবে। প্রথম 3 বছর প্রি প্রাইমারি, অঙ্গনওয়াড়ি, প্লে গ্রুপ, এই সমস্ত শিক্ষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। এরপরে ক্লাস 1 আর 2 প্রাইমারি, এটা ঢুকে গেছে হচ্ছে ফাউন্ডেশন স্টেজে। তাহলে ফাউন্ডেশন স্টেজে প্রথম 3 বছর প্লে গ্রুপ আর ক্লাস 1 ক্লাস 2। তারপরে স্টেজটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, এটায় 8 বছর বয়স থেকে 11 বছর বয়সের বাচ্চাদের জন্য, ক্লাস 3 থেকে ক্লাস 5। তারপরের 3টা হচ্ছে মিডল স্টেজ, সেখানে হচ্ছে 11 বছরের বাচ্চার থেকে 14 বছরের বাচ্চা, ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। আর লাস্ট যে স্টেজটা হচ্ছে স্কুলের, সেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, এটা 14 থেকে 18 বছর বাচ্চাদের জন্য, ক্লাস 9 থেকে 12। এইবার আমাদের এই স্ট্রাকচার চেঞ্জ হলো।
এইবার আমাদের আর কি পরিবর্তন হয়েছে, শুধু প্রাথমিক নয়, শিক্ষার আওতায় আসতে চলেছে 3 থেকে 18 বছরের বাচ্চাদের আরটিই এর আওতায় আনা হবে। আচ্ছা, শিক্ষার অধিকার 18 বছর পর্যন্ত, নারীদের শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ন্যাশনাল এডুকেশন কমিশন হচ্ছে নতুন রেগুলেটরি বডি, আর তার প্রধান হবেন প্রধানমন্ত্রী। বিদেশের সেরা 100টা কলেজকে ভারতবর্ষে ক্যাম্পাস গড়ার জন্য অনুমোদন দেওয়া হচ্ছে। আর ডিজিটাল শিক্ষার গুরুত্ব দেওয়ার জন্য ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম গঠন করা হবে, আর 8টা আঞ্চলিক ভাষায় কোর্স শুরু হবে। 8টা আঞ্চলিক ভাষায় কোর্স। এছাড়াও আলাদা করে সায়েন্স, কমার্স বা আর্টস বলে কিছু থাকছে না। আমরা যখন পড়াশোনা করেছিলাম আমাদের স্ট্রিম সিলেক্ট করতে হয়েছিল। আমি তো কমার্স নিয়েছিলাম, তার সঙ্গে আমার ইতিহাস পড়ার ইচ্ছা ছিল, কিন্তু পড়তে পারিনি। সেই পদ্ধতিটা পরিবর্তিত হয়ে এখন সিস্টেম হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স বলে কিছু থাকছে না। ফিজিক্সের সঙ্গে সঙ্গে ইতিহাসও পড়া যাবে। হিংসা হচ্ছে, জেলাস হচ্ছে একটু। 6ষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক পড়াশোনা শুরু হবে। 12 ক্লাস পর্যন্ত বৃত্তিমূলক বিষয়ে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। খুব ভালো জিনিস। 6ষ্ঠ শ্রেণী থেকে কোডিং শেখানো হবে এবং ভোকেশনাল শিক্ষা ব্যবস্থাও থাকবে। ছাত্রছাত্রীরা নিজেরা, সহপাঠীরা ও শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের ত্রিস্তরীয় মূল্যায়ন করবে। শিক্ষার লক্ষ্য শুধু জ্ঞান বৃদ্ধি নয়, চরিত্র গঠন ও অলরাউন্ড ডেভেলপমেন্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। চরিত্র গঠন ও অলরাউন্ড ডেভেলপমেন্ট। ন্যূনতম 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষায় শিক্ষা গ্রহণ করাতেই হবে। ক্লাস 5 পর্যন্ত লোকাল ল্যাঙ্গুয়েজ বা মাদার টাঙে শিক্ষাদান করতে হবে। আরেকটা বিষয় আছে, সংস্কৃতকে স্কুল স্তরে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হবে কলেজ ও ইউনিভার্সিটি স্তরে। বিভিন্ন পরিবর্তনগুলো আমি বলছি। 2040 নাগাদ সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাল্টিডিসিপ্লিনারি করতে হবে এবং ন্যূনতম ছাত্রছাত্রীর সংখ্যা হবে 3000। 2030 নাগাদ প্রতি জেলায় অন্ততপক্ষে একটা করে মাল্টিডিসিপ্লিনারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। গ্রস এমপ্লয়মেন্ট রেশিও 26.3% থেকে 2025 সালে 50% এবং 2030 সালে 100%-এর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কলেজে ভর্তির জন্য এনটিএ চালু হবে। সমস্ত কলেজের জন্য হবে একটা প্রবেশিকা পরীক্ষা, তবে এটা অপশনাল। স্নাতক কোর্স হবে 3 বা 4 বছরের এবং স্নাতকোত্তর কোর্স হবে 1 অথবা 2 বছরের। থাকবে 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্সের ব্যবস্থা। এইবার কেউ ধরুন স্নাতকোত্তর কোর্সে বা স্নাতক কোর্সে ভর্তি হলো, সেখানে 4 বছরের কোর্সে 1 বছর পড়ার পর সে আর পড়াশোনা করলো না, ছেড়ে দিল। সেই 1 বছরের জন্য সে একটা সার্টিফিকেট পাবে। কেউ আবার মনে করলো 1 বছর পর আমার এই ভালো লাগছে না, আমি অন্য সাবজেক্ট নেব, সে আবার অন্য সাবজেক্টেও যেতে পারে, কিন্তু ওই 1 বছরের জন্য সে 1 বছরের সার্টিফিকেট পাবে। টোটাল ব্যাপারটা খুবই সুন্দর, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করাই একটু কঠিন। যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, আগামীর ভারতবর্ষ সুন্দর ভারতবর্ষ হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমরা যেটা চাই, পরম বৈভবশীল ভারতবর্ষ তৈরি হওয়ার জন্য এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শেষে একটা ছোট্ট প্রার্থনা করে আমি শেষ করব। আমি যে ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছি, সারা জীবন এমন কাজ করে যাব যাতে আমার মৃত্যুর সময় এক পরম বৈভবশীল ভারতবর্ষকে পৃথিবীর বুকে রেখে যেতে পারি। নমস্কার।